তো কেমন আছে সবাই? আমি তো ভালো আছি। আপনাদের খবর কি? আমি ভালো আছি। আপনাদের খবর, আপনারা কেমন আছেন? তো বাচ্চাগুলা কি খবর চলছে আজকাল? তো সবেমাত্র পুজো শেষ হলো, দুর্গা পূজা কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। তার জন্য অনেকভাবে আমাদের প্রস্তুতি চলছে। অনেকে দুর্গা পূজায় পড়তে বসেছে, অনেকে দুর্গা পূজায় পড়তে বসতে চাইছে না। দুর্গা পূজা অনেকে পড়তে চেয়ে আবার অনেকে পড়তেছে না। তারা কি করতেছে? তারা দেখেছে ওই ওয়ান শট, তারা শুধু ওয়ান শট দিচ্ছে, সেটা হবে না, নিচ থেকেও পড়তে হবে ভাই। আর মনগুলা নিচ থেকেও পড়তে লাগবে, না হবে না। আপনি যে স্যারের কাছে পড়েন, আপনি পিডাব্লিউ কাছে পড়েন, আপনি সোমস ক্লাসরুমের কাছে পড়েন, কিংবা আপনি আমার কাছে পড়েন ছোটো ক্লাসরুমের কাছে, আপনি যেই ক্লাসরুমের কাছে পড়েন না কেন, আপনাকে নিজে পড়তে বসতে হবে। সেদের কি কাজ? সেদের কাজ হচ্ছে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার কাজটা হচ্ছে সেরেবুলার। এটা হচ্ছে আমাদের মেন কাজ। এবং তাছাড়া যদি আপনারা কোনো ম্যাথ না বুঝতে পারেন, কিংবা কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে আমরা আপনাদের বুঝিয়ে দিই সেটা। কিন্তু যদি আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, এবং যদি আপনি অঙ্ক পারেন, এবং আপনার কাছে একটা ভালো ব্রেন আছে, টাইম আছে, আপনি কিছু একটা করতে পারবেন, কিন্তু আপনি করেন না, তাহলে এটা অনেক খারাপ হবে। তো ঠিক আছে, এই কিছু মিনিটে 2 থেকে 3 মিনিটে যে প্রথমে পার্টটা আছে না, এটা শুধুমাত্র এইসব বলার জন্য রাখলাম আমি। তো ঠিক আছে, এখন চ্যাপ্টার দিকে বলা যাক। তো আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস 10 এর এক নিউ চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস 10 এর নিউ চ্যাপ্টার, যার নাম হচ্ছে চলো তড়িৎ। তো আমরা একটা নতুন চ্যাপ্টার জানতে যাচ্ছি, যার নাম হচ্ছে চলো তড়িৎ। কি নাম? চলো তড়িৎ। এখন মঙ্গলটা আগের মতোই বসা থাকবে মনে হয়, তাদের একটু অ্যাডজাস্ট করে দেওয়ার বসাবারটা। যাই হোক, আমার চৌধুরী ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি লিখেছিলাম, বুঝে নেবা শর্টকাটে। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা হচ্ছে চৌধুরী। এখন এর নম্বর বিভাজন কীভাবে হয় তা দেখানো যাক, এবং এই চ্যাপ্টারে আমরা কী পড়বো তা দেখানো যাক। নম্বর বিভাজন কীভাবে হতে পারে তা নিয়ে আবার একটা গণ্ডগোল টাইপের আছে। আমরা সেটা অনুমান শুরু করতে পারি, একদম কারেক্টভাবে আমি বলতে পারি না যে কত মাত্রা থাকতে পারে। যেমন একটা এমসিকিউ থাকতে পারে, একটা এমসিকিউ, কিংবা 2 থেকে 3টা এসএকিউ, আর 3 থেকে 4টা ভিএসকিউ ইত্যাদি ইউকে থাকতে পারে। কিন্তু এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেটা আমাদেরকে জানতে হবে। তো এর ভ্যালুটা বা এর কতটা আমার জন্য গুরুত্বপূর্ণ সেটা খুবই দরকার। কারণ এই চতুর্থ চ্যাপ্টার থেকে অনেক নাম্বার প্রশ্ন আসে, প্রায় 3 হবে, প্রায় 7-এর মতো প্রশ্ন আসে। মোট 7 মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে। তার জন্য ভাবতে পারছেন চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তো এখন আমাদের কি কি চ্যাপ্টার নিয়ে পড়বো তা জেনে নেওয়া যাক। চৌরতড়িতের ধারণা, চৌরতড়িৎ কাকে বলে, এবং ওর সাথে সম্পর্কিত অন্যান্য চৌধুরীর সম্পর্কিত বিভিন্ন শব্দ, মানে তড়িৎ-আধান, তড়িৎ বিভব কি জিনিস, এগুলাই। তারপরে ওহমের সূত্র একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে হচ্ছে রোধ, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, এটাও ইম্পর্টেন্ট জিনিস। রোধের সমবায়, এটাও ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এটা অর্থাৎ দেখার মতো যে আমি এখানে ফুল চ্যাপ্টার অর্থাৎ ওয়ান শট করছি না। এই চ্যাপ্টারটাও আলো চ্যাপ্টারের মতো করে একটা পার্টে আসবে। আলো চ্যাপ্টারটা কটা, মানে 5টা পার্টে আসছিল না, সেইভাবেই 5টা পার্টে আসবে। এটাও মনে হয় কিংবা কম আসতে পারে, কিংবা বেশিও আসতে পারে, হয় 5টা বেশি লাগতে পারে, কিংবা 5টা কমও লাগতে পারে। এখন আমরা পড়তে যাচ্ছি
ছোট তড়িৎ বা যাকে আমি যদি ইংরেজি বলতে হবে কারেন্ট, ইলেকট্রিসিটি। কারেন্ট, ইলেকট্রিসিটি জিনিসটা কি এটা বুঝার আগে আমাদের বুঝতে পেরেছি ইলেকট্রিসিটি কি। হোয়াট ইজ ইলেকট্রিসিটি? আমাদের প্রথমে এটা জানতে হবে, কোনো কিছু একটা চ্যাপ্টারকে শুরু করার প্রথমে ইলেকট্রিসিটি জিনিসটা কি। এখন এটা জানার আগে আমাদেরকে একটা ইতিহাস আনতে হবে। ইলেকট্রিসিটি শব্দটা এলো কিভাবে, প্রথম আমাদেরকে এটা জানতে হবে। দেখো 600 খ্রিস্টপূর্বাব্দে 600 বছর আগে কি হয়েছিল, তখন একটা বৈজ্ঞানিক ছিলেন যার নাম হচ্ছে থ্যালেস। গ্রিক দার্শনিক বলবো আমি, সরি, বৈজ্ঞানিক নাম হচ্ছে থ্যালেস। ভাই এই ভদ্রলোক বলছে যে ভদ্রলোক কি করছে, না একদিন কি যে কোন মাথায় আসলে নিচে হচ্ছে এম্বার দেখেন আপনারা, এম্বার কি বলতে পাইন গাছের আঠা, পাইন গাছ তো অনেকে দেখে এবার হয় ওই এম্বারকে পশম গাছে পশম থাকে, সেই পশম দিয়ে আর এই এম্বার দিয়ে ঘষে এবং ঘষে কি করেছে বলতে ঘষে এবং সেটা ঘষে ওই জিনিসটাকে ছোট কাগজের টুকরা কাছে কিংবা ছোট বড় হালকা বস্তু কাছে নিয়ে আসছে। এবার কি হচ্ছে, ওই বস্তুটা উপরে এই কাগজগুলা ওই বস্তুগুলো এসে একদম আকর্ষণ হয়ে গেছে ম্যাগনেটের মতো। এখন দেখে 15 অবাক। এখন কেন হচ্ছে এটা পরে বলবো আমি, এখন এই ইতিহাসটা শুনে যাও। এর অনেক বছর পর প্রায় 1600 খ্রিস্টাব্দে ডক্টর উইলিয়াম গিলবার্ট একটা কথা বলেন যে উনি বললেন যে শুধু এম্বারে এরকম দেখা যায় না, এবেনাইট নামে এবেনাইট কিংবা অন্য কারো দেখি আমি এবেনাইট কিংবা আমাদের রজন এভাবে জিনিসেও সেম জিনিস লক্ষ্য করা যায় বলে ওরা মনে করেন। হলো এখান থেকে না একটা শব্দ আমরা পাবো, সেটা হচ্ছে যায় এম্বার, মনে আছে? এই এম্বারকে গ্রিক ভাষায় বলা হতো ইলেকট্রন। কি বলতে থাকে ইলেকট্রন বলা থাকে। এখান থেকে প্রথম আকর্ষণের ব্যাখ্যার জন্য এম্বারের নাম অনুসারে না এই যে ধর্মটা আছে না বস্তুর, একে বলা হয় ইলেকট্রিসিটি। এবার ইলেকট্রিসিটি হলো এসা বুঝলাম। ও বাচ্চারা এখন পড়তে হবে ইলেকট্রিসিটি জিনিসটা কি। ইলেকট্রিসিটি হচ্ছে একটা এনার্জি। ইলেকট্রিসিটি ইজ এন এনার্জি। তড়িৎ হলো শক্তি। তড়িৎ কিছু না, শক্তি। এখন ইলেকট্রিসিটি কাজ কিভাবে না তার একটা বেসিক ধারণা আপনাকে দিয়ে রাখি, কারণ এটা অন্য কিছু বলে না, যা আমার হিসেবে বলা দরকার। প্রথমত আমি একটা ছবি আঁকবো, এটা কি দেখো আর ভাবো এটা কিসের ছবি হতে পারে। এটা দেখো না বাবা, এটা কিসের ছবি হতে পারে। ভাবতে দেখো কিছু মনে এলো? তাদের কিছু মনে হয় না। এটা হচ্ছে যাই ভাবো ভালোভাবে, কিছু মনে আসছে কিনা। 1 2 3 4 5 6 7 8 ভাবো কিছু মনে আসছে না? এটা হচ্ছে কি বলি, এটা হচ্ছে অ্যাটম। দিস ইজ অ্যাটম ম্যান। এই ছবিটা কি
ছবি আঁকছি আমি, খাই না মাথা যায়। এই ছবিটা কিসের আঁকছি আমি? এটা হচ্ছে অ্যাটমের ছবি, এটা হচ্ছে পরমাণু ছবি। একটা ধরো এটা হচ্ছে একটা পরমাণু, অ্যাটম, অ্যাটম বা অ্যাটম বা পরমাণু, অ্যাটম বলছি আমি, ধরো অ্যাটম বা পরমাণু। এখন দেখো এই ছবিটা দেখো, এই যে এমন যে কালো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ইলেকট্রন। আছে ভিতরে যে লাল লাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন অর্থাৎ নিউক্লিয়াস। এটা তো আগের চ্যাপ্টারতে আমরা পড়েছিলাম ছোটবেলাতে, হলো। এখন ঘটনাটা এরকম হচ্ছে যে প্রথমত দেখতে হবে ইউপে যে যখন অ্যাটমগুলোতে কী কী থাকে, এটা পরমাণুতে কী কী থাকে, ইলেকট্রন থাকে, ইলেকট্রন আর থাকে প্রোটন। ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ, এর পাওয়ারটা কী হয় মাইনাসে, প্রোটন কি পজিটিভ, এর পাওয়ারটা কী হয় প্লাসে, হলো। এখন কি হয় বলতে কিছু কিছু ক্ষেত্রে না, যেমন কিছু কিছু ক্ষেত্রে কী হয়, যেরকম এটা হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস, এ কী করে এগুলোকে ইলেকট্রনগুলোকে ধরে রাখে যেন এগুলো বাইরে না চলে যাক, বাইরে চলে না যাক, হলো না। এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে এই নিউক্লিয়াসটা সব থেকে বাইরে ষড়ভুজ যে কক্ষ আছে না, এই ষড়ভুজ কক্ষে ইলেকট্রনটাকে ধরে রাখতে পারে না, সেই ষড়ভুজ কক্ষে ইলেকট্রনকে ধরে রাখতে পারে না। যেটা হচ্ছে কপারে 29 নম্বর ইলেকট্রন আছে, তার মধ্যে একটা ইলেকট্রন হচ্ছে এইভাবে, মানে বাইরের সেলে এইভাবে আছে, মানে বাইরের সেলে আছে, নিউক্লিয়াস অনেক দূরে আছে, ওকে আকর্ষণ করতে আমাকে খাটনি হচ্ছে। তো কি হচ্ছে বলতে, যদি একে একটু শক্তি দাও বাইরে ইলেকট্রনটাকে না, মানে এটা শক্তি হয় কেন দিতে হবে স্যার, কেন দিতে এর ক্লাস ইলেকট্রন জায়গায় সায়েন্স নো, তাহলে বুঝতে পারবা। ক্লাস যদি সায়েন্স নো তাহলে বুঝতে পারবা, তাহলে একটু বোঝার অসুবিধা হবে। এখন যখন আমরা একে শক্তি দেবো তখন কি হবে, যখন আমরা একে শক্তি দেবো তখন এইভাবে হবে যে মনে করেন আপনি একে অ্যাক্সিডেন্ট, তোমার এটা বাইরে চলে যাবে, তোমার এটা বাইরে চলে যাবে, বাইরে গিয়ে এটা অন্য একটা অ্যাটমে গিয়ে মিশবে। মনে করেন এটা বাইরে চলে গেলো, বাইরে গিয়ে এখানে এলো, এখানে একটা আমরা অ্যাটম আঁকলাম বা পরমাণু, এটা হচ্ছে পরমাণু, এখানে আসে এই জায়গাতে এসে চলে আসলো, এখানকার ইলেকট্রনটা এখানে গিয়ে এখানে চলে গেলো। তো যে একটা এই যে ইলেকট্রনটা আছে না, একটা পরমাণু থেকে অন্য একটা পরমাণুতে চলে গেলো, মানে এ থেকে পরমাণু বি জাম্প করে চলে গেলো, এই যে ঘটনাটা না, এটাকে আমি বলবো না ইলেকট্রিসিটি, বাদী ভাষা এটা, বুঝে গেলো। মানে অনেকে না ইলেকট্রিসিটি অনেক সংজ্ঞা দিয়ে থাকে, এটা হচ্ছে সব থেকে ইজি সংজ্ঞা, মানে ইলেকট্রন এর প্রবাহ, এক কথায় ইলেকট্রনের প্রবাহ, একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রনের প্রবাহকে আমরা ইলেকট্রিসিটি বলতে পারি। এখন দেখো ইলেকট্রিসিটি হয় কিভাবে, যদি কোনো কিছু ঘষো, মনে করো এটা বুঝতো না, এটাকে আমরা ঘষলাম না, তো এখান থেকে হতে পারে, কিংবা মনে করো আপনার যে ইলেকট্রন আছে, এটা হচ্ছে একটা পাত ধরলাম আমি, এখানকার এটা হচ্ছে কার্পেট, এখান থেকে না যে কার্পেট, এটা কি কার্পেট হলো, এখান থেকে যে আপনার শরীরের যে ইলেকট্রনগুলো আছে ওখানে ওটা যায় ট্রান্সফার হবে এখানে, আপনার শরীরে ইলেকট্রন ঘাটতে থাকবে তখন কি হবে, এটা আপনাদের পাটা প্লাস হয়ে যাবে, হলো। তারপরে যখন আপনার পাটা বসে আমাদের পুরো শরীরটাকে ইয়ে যাবে, ইলেকট্রন ঘাটতে হবে, তখন তারপরে যখন আপনি কোনো একটা ডোরকে কিংবা একটা মেটালকে ই করতে যাবেন, ধরেন এটা হচ্ছে ডোর, এটা হচ্ছে আপনার হাত, এটা হচ্ছে হাত, এটাকে আপনি টাচ করবেন, তখন কি হবে, এখান থেকে যে ইলেকট্রনগুলো না আপনার শরীরে আসবে এবং আপনার শরীরকে আবার নিশ্চিত করে দেবে, মানে জিরো হয়ে যাবে। প্রকৃতির একটা নিয়ম যেখানে সবসময় সাম্য অবস্থা বজায় রাখা, এমন একটা কথা, ইলেকট্রনের ঘাটতি আছে সেখানে ইলেকট্রনকে ট্রান্সফার করতে সাহায্য করবে, মানে সমান জায়গায় রাখতে হবে। যেমন নায়াপনের ভূগোলে যে উচ্চচাপ যুক্ত বায়ু নিম্নচাপে দিকে যায় এবং সমান অবস্থা বজায় রাখে, সেরকম এটাই। তো বোঝা গেল কি? হ্যাঁ বোঝা গেল। মানে একটা ইলেকট্রিসিটি হচ্ছে ফ্লো, ইলেকট্রনের ফ্লো, ইলেকট্রন এর ফ্লো হচ্ছে যায় আমাদের ইলেকট্রিসিটি, এটা হচ্ছে সোজা কথায়, হলো স্যার বুঝলাম? হ্যাঁ স্যার বুঝে গেলাম। এখন আমরা ইলেকট্রিক চার্জ কি জিনিস, এখন আমরা একটা নতুন শব্দ নিয়ে আলোচনা করবো, যার নাম হচ্ছে যাই
তড়িৎ ধান বা ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ হচ্ছে নতুন জিনিস আমাদের পড়ার মতো। তো তড়িৎ আধান কি জিনিস? ধরে নাও আমার কাছে, আপনাদের কাছে একটা কলম কিংবা কিছু একটা আছে। ধরে নাও আপনার কাছে একটা কলম আছে, আমার কাছে হচ্ছে কলম। ধরে নাও আমার কাছে একটা কলম আছে, এই যে লাল কলমটা, এই কলমটা বৈশিষ্ট্য বলতে কিভাবে বলবো, মানে এর কি কি ধর্ম আছে? বৈশিষ্ট্য মান বলছি, মানে বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য আছে, যেরকম এটা কি, মানে এর রং কি, এই কলমের রং কেমন, এটা কি লাল হলো, এবং এটা কি, এর কালিটা কেমন, মানে এর থিকনেস হবে হালকা না পাতলা, ওজন, এর ওজন কত, ধরলাম 10 গ্রাম হলো। এইভাবে ধরে যদি আমি ধরি এর চার্জ কত, মানে এর মধ্যে তড়িৎ কতটা আছে, ইলেকট্রিসিটি কতটা আছে, নেগেটিভ আছে না পজিটিভ আছে, ধরলাম চার্জ কতটা, নিস্তড়িত 0, তার জন্য। এখন সেম কেস যদি আমি ইলেকট্রনের ক্ষেত্রে ধরি, ইলেকট্রন ই থেকে আমরা বুঝতে চাই ইলেকট্রন চার্জ কত, তখন আমরা এখানে বুঝতে দেবো ইলেকট্রনের চার্জ কত। এইভাবে এটা হচ্ছে। দেখো তড়িৎ আধান কি জিনিস? তড়িৎ আধান হচ্ছে কোনো একটা বস্তুর বৈশিষ্ট্য, বা প্রপার্টি, সে বস্তুটা নিস্তড়িত না ইলেকট্রিসিটি আছে ওর ভিতরে, না ওর মধ্যে তড়িৎ সঞ্চয় হতে পারে, এরকম ঘটনাটাকে আমরা তড়িৎ আধান বলবো ওদের মধ্যে। মনে করো আপনি হচ্ছেন ইলেকট্রন এবং হচ্ছে আপনি হচ্ছেন নিউট্রন হলো। এখন আপনি তো হচ্ছেন পজিটিভ বলা, আমি হচ্ছি নেগেটিভ বলা। এখন যেটা বললাম মিশে যায়, একসঙ্গে মিশে গেলে কী হবো, আমরা নিস্তড়িত 0 হয়ে যাবো। সেইভাবে এখানে এরকম হয়েছে। এর কোথায় যদি বলতে যাই, তড়িৎ আধান ইলেকট্রিক চার্জ হচ্ছে যে বস্তুর একটা ধর্ম বা বৈশিষ্ট্য হলো। এখন তড়িৎ আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, তড়িৎকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যায় স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কিংবা আমরা বলতে পারি একে চলতড়িৎ, যেটা চ্যাপ্টারের নাম আমাদের চলতড়িৎ, যার ইংলিশ নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি হলো। এখন স্থির তড়িৎ আমাদের জানার বিষয় না, স্থির তড়িৎ 10 মিনিট মনে রাখি। এটা হচ্ছে এমন স্থির তড়িৎ উদাহরণ আমরা কিছু আগে পড়ছিলাম, মনে না, এই এম্বার আর এই প্রশ্ন আমাকে খুঁজছিলাম আমাদের নিজের মধ্যে, তো কি একটা আকর্ষণ সৃষ্টি ছিল, এটা হচ্ছে স্থির তড়িৎ। এখন এই সংখ্যাটা আমরা যেহেতু বই নাই, এছাড়া যদি আমি আধা পড়তে যাই তাহলে ওটা নিয়ে আর কিছু মিনিট নষ্ট হয়ে যাবে, তার জন্য থাকে দেবো পড়ে না হয় এটা নিয়ে আলোচনা করবো। কোনদিন যদি লাইভ ক্লাসে আসি প্রশ্ন উত্তর হতে পারে আমাকে, তো সেক্ষেত্রে তাদের অপেক্ষা করে দেখো হলো। এখন আমরা একটা জিনিস জানবো, নতুন জিনিস, যার নাম হচ্ছে যে আধান। অর্থাৎ কি, দেখুন যে ভৌতযন্ত্রের জন্য কোনো বস্তু কণাকে একটা তড়িৎ চুম্বকে রাখলে, এখন আমরা কি আসলাম যে মনে করো একটা বস্তু কণা, এটা হচ্ছে একটা বস্তু কণা, এখানে এখন আমরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে কি, তড়িৎ চুম্বক ক্ষেত্র মানে কি, এটা হচ্ছে দুটো ম্যাগনেটের মধ্যে রাখো, এটা হচ্ছে একটা ম্যাগনেট, এটা হচ্ছে একটা ম্যাগনেট, এই দুটোর মধ্যে একটা বস্তুকে রাখো, তারপরে দেখো কিরকম হবে। কিংবা এটা ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ, তড়িৎ ক্ষেত্র মাধ্যম বা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ চুম্বকীয় মাধ্যম, আমি কি বলছি তড়িৎ ক্ষেত্র পৌঁছায়, তড়িৎ চুম্বকীয় মাধ্যম। এখানে যদি আমি এরকম বস্তুকে রাখি তাহলে একটা পূর্ণ পড়বে, তার নাম কি, আধান বা তড়িৎ আধান। আমি এইভাবে তড়িৎ আধানের সংজ্ঞা দিতে পারি। তখনটা একটা ঘটনা ঘটবে যে কোনো বস্তু, তো এখন জানবো যে আধান, এই আধান আছে না, বা আধান আর তড়িৎ আধান এক এক জিনিস।
আমি মানুষ, আমি কি, আমি হচ্ছে মানুষ, আমি আবার হিউম্যান, তো কি সবটা একে না, এইভাবে এটা হলো। নাও আমরা জানবো হচ্ছে কিছু ইম্পর্টেন্স ক্লাস, যেমন আধানের মাত্রা। আধানের মাত্রা হচ্ছে আই টি, আধানের মাত্রা হচ্ছে আই টি হলো। এখন আধানের মাত্রা জানার পর আমরা জানবো হচ্ছে আধানের একক। প্রথমে হচ্ছে সিজিএসএ এর একক হচ্ছে ইএসইউ, বা যেখানে বলবো স্টেট কুলম। এখন স্টেট কুলম হচ্ছে সিজিএস একক। এসআইতে কি, এসআইতে রিলেটা কি হবে সি, বা কুলম, বড়তে কুলম, বড়তে হবে সি, বড়তে সি, যার নাম হচ্ছে কুলম। এখন এদের মধ্যে রিলেশনটা কি, অর্থাৎ সম্পর্ক কি, সিজিএস এর মধ্যে এস এর মধ্যে কি সম্পর্ক আছে। যেমন ধরলাম এ কুলম সমান 3 into 10 times of 9 ESU, এর পর থেকে পাই 3 into 10 to the power 2 the power 3 into, এটাকে বলা হয় into 3 into 10 to the power 9 ESU, এই পড়তো এটা হলো। আচ্ছা বুঝলাম। এখন ইলেকট্রন আধান, চার্জ অফ ইলেকট্রন is equal to 1.6 into 10 times of minus 19 কুলম মাইনাস এ হলো। এবার আমরা আধা চালাম। এখন আমরা জানবো হচ্ছে চাই কুলম্বের সূত্র। জানবো হচ্ছে কুলম্বের সূত্র, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ধরে নাও এটা ছবি এঁকে নিচ্ছি আমি এখন বর্তমানে। ধরে নাও এটা হচ্ছে একটা বস্তু Q1, ধরে নাও এটা বস্তু Q1, এটা Q2, দুটো বস্তু। এখন এই দুটো বস্তুকে কাছে আনা হলো। Q1 একটা বস্তু, Q2 একটা বস্তু, তাকে কাছে আনা হলো এবং এর মধ্যে দূরত্ব হচ্ছে R। যে R দেখতে পাচ্ছেন এটা কি, এই দুটো বস্তুর মধ্যে দূরত্বটা হচ্ছে R। আর is the distance between Q1 and Q2 হলো আর হচ্ছে Q1 and Q2 বস্তুর মধ্যে দূরত্ব। এখন কি হবে বলতে, দুটা স্থির বিন্দু আধান, এটা হচ্ছে কি বলে এটাকে, দুটো স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকারী, এটা একটা বিন্দু আধান, এটা একটা বিন্দু আধান, এদের মধ্যে না আকর্ষণ কাজ করবে। নিউটন চাচারা আছে, নিউটন কিন্তু সূর্য বলা হয়। এখন এই নিউটন বলছে কি, ওর একটা সূত্র আছে মহাকর্ষণের, আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে আপনারা পড়ে থাকবেন, যে প্রত্যেকটা বস্তু নিজেকে আর অন্যকে আকর্ষণ করে। মানে আমি আপনাকে, আপনি আপনাকে, আপনি মোবাইলটা আপনাকে, টিভিটা আপনাকে ইত্যাদি দিতে হবে, পৃথিবী আমাদেরকে, পৃথিবীকে এইভাবে। এখন যে Q1 আর Q2 নিজেকে আকর্ষণ করবে না, এই আকর্ষণ বা বিকর্ষণ কোনো যদি প্লাস হয় তাহলে বিকর্ষণ করবে, প্লাস মাইনাস হলে আকর্ষণ করবে। তো এইভাবেই কাজটা হচ্ছে সেখানে। এর ফলে কি হবে, এদের যে আধান দ্বয় আছে না, আধান দ্বয়ের পরিমাণের গুণফল সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্ব বর্গব্যস্তানুপাতিক। এর থেকে আমরা সমীকরণ পাবো। ওই সমীকরণটা হচ্ছে এইভাবে, যে ফোর্সটা মানে আকর্ষণ বা বিকর্ষণের যে ফোর্সটা আছে সমানুপাতিক, এটাকে সমানুপাতিক চিহ্ন বলা হয় Q1 বাই Q2। আবার এটা এফ ভাই আমি পি কেন বুঝতে পারি, এফ ব্যস্তানুপাতিক। যদি এটা 1 আকারে থাকে না, এটা ব্যস্তানুপাতিক। সমানুপাতিক মানে কি, একটা বাড়লে আরেকটা বাড়বে, মানে কি একটা বাড়লে একটা কমবে। উদাহরণস্বরূপ আপনি পড়তে, আপনি খুব পড়াশোনা করেন, তারপর রেজাল্টটা একটু ভালো হবে। যদি আপনি পড়াশোনা করেন না, তাহলে আপনার রেজাল্টটা খারাপ হবে। এটা হচ্ছে একটা সমানুপাতিক উদাহরণ, কিছু মনে করবেন না। 1/r স্কোয়ার, 1/r স্কোয়ারটা কেন হয় এটা আমি করতে যাবো না, এটার জন্য আর একটা আলাদা লাগবে, আমি ওটা বলতে যাবো না।
যেটা পরিমাণ থাকছে ওটা বলবো আমি, আলাদাভাবে বলতে গেলে দেরি হয়ে যাবে। যদি বলার ইচ্ছা থাকে তাহলে লাইভ ক্লাসে মধ্যে আসবো তারপরে। তো এ থেকে একটা আমরা সমীকরণ পাবো, এ থেকে একটা সমীকরণ পাওয়া যাবে। তা হচ্ছে এইভাবে যে এফ সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা হচ্ছে একটা। এখন যে এটা আছে না সমানুপাতিক, এই জন্য ওটা নাম বলতে ওটাকে করবো আমরা একটা, আমরা দিব কনস্ট্যান্ট বা ধ্রুবক, এফ ইজ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কে একটা ধ্রুবক, এফ Q1 Q2 আর এর এককের উপর যে মাধ্যমে আধান দুটি উপস্থিত তার প্রকৃতির উপর নির্ভরশীল। দেখো এই ধ্রুবকটা স্থির চৌধুরী ধ্রুবক বলা হয় বা কুলম্ব ধ্রুবক বলা হয়। যে এখানকার যে কেটা ছিল না, এই কেটা কি, এই কেটা হচ্ছে চাই কুলম্ব ধ্রুবক, কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ বল ধ্রুবক। কুলম্ব সূত্রের আরেকটা আছে কি, কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। যে কুলম্ব সূত্র আছে না শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হলো, আচ্ছা বুঝলাম। এখন দেখো শূন্য মাধ্যমে এর একক এই যে কে আছে না, এটার ক্ষেত্রে আরেক কালো কালি ইউজ করতে হবে। মনে করো কি কে আছে, কেটা এটা কে তখন ঠিক আছে, মনে করো কে কে যদি আমরা শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে মানে যে নর্মাল যে আমরা শ্বাস নেই মাধ্যমে যদি আমরা এর মাপ করি সেটাতে এর হবে এক। এখানে সূত্রটা হচ্ছে যাই, এখানে সূত্রটা কি হবে, এফ ইজ ইকুয়াল টু Q1 বাই Q2 বাই আর স্কোয়ার, সেক্ষেত্রে সূত্রটা এইভাবে হবে। হলো, এখন যদি এটা এসআইতে হয় তাহলে কি হবে, 9 ইজ ইকুয়াল টু 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব / মাস 2। এটা হচ্ছে কি এর মান এসআই। হলো, এই ক্ষেত্রে যে সূত্রটা হবে এই হবে যে এই ভ্যালুটা বসবে। তো আজ এখন আমরা জানবো একটা নতুন জিনিস, যার নাম হচ্ছে যাই তড়িৎ বিভব বা বিভব পার্থক্য। জিনিসটাকে আমরা বলে দিই, ধরে নাও এটা হচ্ছে একটা গ্লাস, এটা হচ্ছে গ্লাস, এখানে জল আছে, এবং এটা হচ্ছে আর একটা গ্লাস যার সম পরিমাণ জল আছে এটা। এখন যদি আমরা এদেরকে একটা পাইপ দ্বারা কানেক্ট করে থাকি, এটাকে আমরা পাইপ দিয়ে কানেক্ট করলাম, তাই কি এখান থেকে জলটা এখানে আসবে কি, বলতে হচ্ছে না, আসবে না। কিংবা এখানে থেকে জলটা এখানে আসবে কি, বলতে হচ্ছে না, আসবে না। তাহলে আমরা কি করতে পারি, এই জন্য জলটা প্রবাহিত হয় আমরা এই কাজ করতে পারি যে একটা গ্লাস নিতে পারি, তাকে তার এতটা জল আছে, এখন অন্য একটা গ্লাসকে এতটা উপরে উঠিয়ে দিলাম আমরা, এত উপর উঠিয়ে এখান থেকে রাখলাম গ্লাসটাকে, এখানে সম্পূর্ণ জল আছে, কিন্তু এখানে 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 এ গ্লাস আর বি গ্লাস জলটা সমান আছে। এখন কি করবো, জলটাকে কানেক্ট করে দেবো এটা পায়ের মাধ্যমে। তো কি হবে, এখানে যে জলটা থাকবে ওটা আপনার নিয়ে চলে যাবে। এখন যে এই যে আমরা যে দূরটাকে মেনটেন করলাম, আমরা যতটাকে লম্বা করে দিলাম না, এই লম্বা করার জিনিসটা ফলে এদের মধ্যে একটা পার্থক্য বা শক্তির একটা পার্থক্য সৃষ্টি হলো। সেই শক্তির পার্থক্য, এই শক্তির পার্থক্যগুলো হয় বিভব পার্থক্য। এইভাবে বলতে পারি, ধরে নাও ওটা হচ্ছে তামার রোড, এখানে পজিটিভ আছে আর এখান থেকে নেগেটিভ। এখানে পজিটিভ বলতে উচ্চ তড়িৎ বিভব, মানে এখানে উচ্চ বিভব আছে, এখানে উচ্চ বিভব আছে, আর এখানে নেগেটিভ, এখানে নিম্ন বিভব আছে। তাহলে এখন কি হতে পারে ভাবো একটু, এখানে এরকম হতে পারে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রন তড়িৎ প্রবাহ হতে পারে, উচ্চ বিভব থেকে নিম্ন দিকে তড়িৎ প্রবাহ হতে পারে। এটাকে আমরা বিভব, এটাকে বলবো আমরা তড়িৎ বিভব বা বিভব পার্থক্য। এখন যখন এখানে তড়িৎ বিভব হবে, তড়িৎ প্রবাহ হবে, তখন এই দিকে মানে উল্টো দিকে ইলেকট্রন প্রবাহ হবে,
ইলেকট্রন প্রবাহ, এটা স্মল আলফা হলো। এখন কথা হচ্ছে যে বিভব পার্থক্য সংজ্ঞা আছে, বলতে পারো আমরা বুঝাচ্ছি। তো বিভবের একটা সমীকরণ আছে, ভি দিয়ে তড়িৎ বিভব লেখা যায় ভি ইজ ইকুয়াল টু কৃতকার্য, মানে কার্য করার হারকে কৃতকার্য বলে, ডাব্লিউ বাই আধান, যেটা আমরা কিউ দিয়ে লিখি। এটা একটা সমীকরণ, এটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট সমীকরণ খুব। নেক্সট যেটা হচ্ছে সেটা কি, প্রশ্নে আসে যে তড়িৎ প্রভাব কি ধরনের রাশি। তড়িৎ প্রভাব স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি। আমরা এসব জানলাম, এখানে মাত্রা কত, তো মাত্রা কিভাবে লেখা হয়। তো এইভাবে মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু মাইনাস 3 আই টু মাইনাস 1। এটা হচ্ছে মাত্রা কার, তড়িৎ বিভবের। কিভাবে হলো এটা জানতে পারি, কিন্তু মুখস্থ না আপাতত। এখন এককগুলা এসআই, সিজিএস। এসআই একক হচ্ছে যাই ভোল্ট, আর সিজিএস একক হচ্ছে ইএসইউ বা স্টেট ভোল্ট। হলো এখন এরকম সমীকরণ লিখতে পারে, কি লিখবো, এক স্টেট ভোল্ট বা ইএসইউ ভোল্ট ইজ ইকুয়াল টু 300 ভোল্ট। হলো হ্যাঁ স্যার বুঝলাম। তারপর দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তারপরে আমরা আসবো যে একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে দারুণ জিনিস। পৃথিবীর আছে একটা পৃথিবী, এই পৃথিবীটা তড়িৎ বিভব মান কত, এই পৃথিবীর তড়িৎ বিভব কত, তড়িৎ বিভব ইজ ইকুয়াল টু 0। ইয়া তড়িৎ 0 হয় পৃথিবীর। হলো এখন তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট, ধরুন এটা হচ্ছে পজিটিভ, এটা তাপমাত্রা এখান থেকে এখানে এই যাবে, তড়িৎ যাবে, এটাকে আমি উদাহরণ দিই, এটাকে আমি বললাম, এটাকে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় তড়িৎ দিয়ে হচ্ছে হবে প্রবাহকে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ মাত্রা। এবার মনে করা যাক যে তড়িৎ চালক এটা মনে হলো যেটা। এখন তড়িৎ চালক জিনিসটা কিরকম, ধরে নাও একটা বস্তু, একে যদি আমরা এইদিকে কি করতে হবে, এদেরকে বলবার করতে হবে আপ করে, তারপরে কিভাবে করে চলবে এইদিকে। সেম জিনিস এখানে আপ্লাই হবে, যে কোনো বস্তুকে, স্থির বস্তুকে যদি আমরা গতিশীল বল প্রয়োগ করতে হয় না, সেরকম তড়িৎগ্রস্ত বস্তুকে ওর মধ্যে কারেন্টের ফ্লো বজায় রাখার জন্য না একটা শক্তি লাগবে বা একটা বল লাগবে, যাকে আমরা ইএমএফ বল বা তড়িৎ চালক বল বলে থাকি। ইএমএফ বল বা তড়িৎ চালক বলে থাকি। এখন তড়িৎ চালক বলে একক করে দেয়, এগুলো এসআইতে একক হচ্ছে যাই ভোল্ট, সিজিএসে ইএসইউ। হলো আমি তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে বলছিলাম, তড়িৎ প্রবাহ মাত্রা হলো না। এখানে কিছু জিনিসগুলো পুরো ভুলে গেছিলাম আমি, তাহলে আবার আসলাম আমি এখানে, যে হচ্ছে যাই আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি বা সময়। আই এখানে প্রবাহ মাত্রা, কিউ আধান, টি হচ্ছে সময়। দিস ইজ টাইম, দিস ইজ আধান, and this is প্রবাহ মাত্রা। হলো বুঝলাম। নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে কিউ ইজ ইকুয়াল টু এন, কিউ ইজ ইকুয়াল টু এন, এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন নাম্বার। সিজিএস পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে ইএমইউ, আর এসআইতে হচ্ছে এম্পায়ার।
যাকে এ ধরে লেখা হয়, তো ক্যাপিটাল এ লেখা হয়, ক্যাপিটাল এ দিয়ে এম্পায়ার। and this is পুরো মুদ্রা হলো, কথা বুঝলাম। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে কিউ ইজ ইকুয়াল টু এন, কিউ ইজ ইকুয়াল টু এন, এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন নাম্বার। সিজিএস পদ্ধতিতে দুই প্রমাণের একক হচ্ছে ই এম ইউ, আর এসআইতে হচ্ছে এম্পায়ার, যাকে এ ধরে লেখা হয়, তো ক্যাপিটাল এ লেখা হয়, ক্যাপিটাল এ দিয়ে এম্পায়ার। এখন সূত্র হচ্ছে এ হয়েছে 1 EMU ইজ ইকুয়াল টু 10 এম্পায়ার। জন্ম হচ্ছে কি একটা অনেক গুরুত্বপূর্ণ সূত্র যা বিজ্ঞানী ওহম দিয়েছিল, যা জীবনের অনেক গুরুত্বপূর্ণ এই পরীক্ষা এবং আমাদের ইলেকট্রিক জিনিস পড়ার জন্য, যার নাম হচ্ছে যাই ওহমের সূত্র, ওহমের সূত্র, ওহমের সূত্র। অপরিবর্তিত থাকলে পুনঃ পরিবাহের মধ্যে দিয়ে দুই প্রমাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বৃহস্পতির সমানুপাতিক হয়। অর্থাৎ ধরা যাক এটা হচ্ছে একটা তার এইভাবে ধরলাম এ বিদ্যুতের হচ্ছে এ, এটা পি, এটা আর, এটা আই, এটা আই। দেখো এখানে কি হচ্ছে, একটা পরিবাহী আছে এ বি পরিবাহী, মানে যে কোনো পরিবাহী, লোহার রড, তামার রড, মানে যে তুইকে পরিবাহ করতে পারে তাকে পরিবাহী বলা হয়। এরকম কোনো পরিবাহীর এই প্রান্তে বিভব, এর বিভব কিভাবে আছে ভি আর ভিভি। এখানে ভি এটা আছে না, ই এর যে তো বিভব আছে না বিসি ভিবি থেকে, তার জন্য কি হবে, ফ্লো হবে এখান থেকে এতটা ফ্লো হবে এখান থেকে এখানে। এখন এখানে সরি আমি উল্টো কাম করলাম, এতটা ফ্লো হবে হচ্ছে ভালো কথা। এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো, সেই সমীকরণটা হচ্ছে এইভাবে যে ভি সমানুপাতক আই। এবারে কি হলো, এটা অনেক কিছু আছে, যেমন ধরো ভি থেকে ভিবিকে বিয়োগ করি ভি হবে, ও আমি শুধু বললাম আমরা এই সমীকরণটা ভি সমানুপাতক আই, ইম্পর্টেন্ট জিনিস হলো। পেলাম। এবার এখানে আমরা ধ্রুবক লাগাবো, ভি ইজ ইকুয়াল টু কে আই, ভি ইজ ইকুয়াল টু কে আই। এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। এখন আমরা জানবো হচ্ছে নতুন জিনিস, সেটা হচ্ছে রোধ, রোধ, রোধ। এখন রোধ কে বলি, আমরা একটা সমাধান পাচ্ছিলাম না মনে আছে কিছুক্ষণ আগে, একটু শান্ত হলে জানালো ভি ইজ ইকুয়াল টু কে আই। দেখে আমরা এইভাবে লিখতে পারি যে আই ইজ ইকুয়াল টু ভি বাই কে। এই সময় লেগে যায় যদি পরিবাহী দুই প্রান্ত বিভক্ত হয়, অর্থাৎ এই ভিকে অপরিবর্তিত থেকে, তাহলে কি এর যে মান কমবে আর আই এর মান বাড়বে, যেমন কমবে যদি কি এর মান কমায় আমরা, তাহলে আই এর মান বাড়বে না, বাড়বে। তাহলে আমি কি বলতে পারি যে এই কে ধ্রুবকের মান কমলে আই মান বাড়বে, অর্থাৎ কে মান বাড়লে আই মান কমবে, বলতে পারি নাকি না, হিসাব করতে পারি। এখন এই এমন কে হলো একটা পরিবাহী ধর্ম, পরিবাহী এমন একটা ধর্ম যা পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহমাত্রাকে বাধা দেয়, প্রবাহমাত্রাকে বাধা দেয়। কারেন্টটা ফ্লো হচ্ছে না, কারেন্টটা ফ্লো হচ্ছে মানে এই কেটা বাধা দিবে, মানে কি বাধা তো দিবে না, আটকে রাখবে এটাকে। থাকে না খুব যদি স্পিডে যাও তার কি মনে হবে, মনে করো একটা পুরো একদম মুক্ত পরিবেশ আছে, আপনি বাইক চালিয়ে যাচ্ছেন, যদি আপনি কি বাধা দেবেন, বাইরে হতে পারবেন, সেভাবেই কারেন্টও বাধা হবে। এই যে বাধা না, এই বাধাকে বলা হয় রোধ, আর অধিক রোধ, এগুলোকে রোধ। এখন এই চিহ্নকে আমরা আর লিখি, তো সমীকরণটা হচ্ছে এইভাবে যে ভি আর ইজ ইকুয়াল টু ভি আই। এটা কি ছিল না আগে,
কেটাকে আমরা আর ভাবে লিখলাম, যেহেতু নতুন আমরা এই নাম দিয়েছি রোধ হিসাবে। এখন রোধের মাত্রা এবং রোধের এই শূন্যতা দিলাম। রোধ এর মাত্রা হচ্ছে এর স্কোয়ার টি মাইনাস ডি মাইনাস 2 a টু দি পাওয়ার মাইনাস 2 হলো। এখন আর এই এককগুলা আরও মজাদার। রোধের এসআই একক হচ্ছে ওহম, ও এইচ এম, ওহম। এখানে লিখে এইভাবে। আর এস ওমেগা চিহ্ন এটাকে ওমেগা কি বলে ওহম হলো। এখন সিরিয়াস একক হচ্ছে স্টেট ওহম, এই স্টেট ওহম। যাই হোক, এখন এর থেকে আমরা এর অনেকগুলো টার্ম আছে আবার ওহমের, যেমন আছে 1 কিলো ওহম, অর্থাৎ 1 কিলো ওহম মানে হচ্ছে যে 10⁻³ ওহম, কিংবা 1 m থেকে মেগা ওহম, যার মান হচ্ছে 10 টাইমস অফ 6 টাইম অফ ওহম। এইভাবে এখন এর মাইক্রো নামও আছে, মানে 1 মাইক্রো ওহম ইজ ইকুয়াল টু 10⁻⁶ মাইক্রো ওহম। এখন একটা ক্যাচ আছে এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে পরিবাহী রোধ, যেটা আমরা জানলাম। এগুলো আমি কি উল্টোটা বলছি ভাই, দেখো। এখন এখন আমরা একটা হচ্ছে পরিবাহিতা। এটা কি রোধ করে আমরা এইভাবে লিখি 1/r, তাই আমরা একটা সমীকরণ পাবো। এটা হচ্ছে পরিবাহিতা। হলো। এখন এই 1/r কে বলা হয় পরিবাহিতার এসআই একক হচ্ছে মো, চিহ্ন হচ্ছে উল্টো ওমেগা। এটা এইভাবে, যদিও বর্তমানে এখানে লেখা হয় সিমেশন চিহ্ন দিয়ে, এস বড়তে এস দিয়ে লেখা হয় হলো। এখন ওহমের সূত্রের লৈখিক প্রকাশ, মানে গ্রাফের মধ্যে এটা ভি, এটা আই। এই ক্ষেত্রে যে এটা মূলবিন্দুগামী, এভাবে এটা মূলবিন্দুগামী হলো। এটা আই ভিত্তিক, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা মনে রাখবা। এখন আমরা ওহমীয় পরিবাহী বা ওহমিক কন্ডাক্টর সম্পর্কে জানবো, মানে যারা ওহমের যে সূত্রটা লেখাম না আগে, মানে যে গ্রাফটা আঁকছিলাম আমি, এই গ্রাফটাকে মেনে চলে, এগুলো ওহমীয় কন্ডাক্টর। উদাহরণস্বরূপ যারা দিতে পারছি আমরা, মানে লোহা, তামা, এগুলা। আর নন ওহমীয় কন্ডাক্টর যেগুলো হয় না, এটা বেশি ইম্পর্টেন্ট, যেমন ডায়োড, ট্রায়োড, কিংবা বিমবর্ধক পরিবাহী জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে ভালো উদাহরণ নন ওহমিক কন্ডাক্টরের। দেখো যে তড়িৎ কোষ যেগুলো ব্যাটারিগুলো আছে না, যে কোনো একটা ব্যাটারিগুলো আছে না, এদের মধ্যে না একটা তরল থাকে, সেই তরলটা কি করে বলতে, তড়িৎ প্রবাহকে একটু বাধা দেয়, মানে রোধ সৃষ্টি করে, যা কোষের মধ্যে তড়িৎ প্রবাহকে বিরতি সৃষ্টি করে। এই বাধাকে কোষের অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রোধ বলা হয়। একে আর অক্ষরের সাথে বলা হয়। এই বড় হাতের আর না, একে স্মল আর দিয়ে লেখা হয়। ইন্টারনাল রেসিস্টেন্সকে বা আমরা অভ্যন্তরীণ রোধকে স্মল আর দিয়ে লিখি হলো। এখন এটা না দুটো জিনিসের উপর নির্ভরশীল। একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এই একটা তড়িৎদ্বার, এটা তড়িৎদ্বার, মানে ব্যাটারির মধ্যে যে যতটা লম্বা হবে না, মানে এই ব্যাটারিটা প্লাস একটা আর এই ব্যাটারিটা, এই যে মাইনাসটা আছে না, এদের মধ্যে দূরত্বটা যত বেশি হবে, তাদের মধ্যে রোধ তত বৃদ্ধি হবে। সক্রিয় তরলের মধ্যে তড়িৎদ্বার নিম্নিত অংশের ক্ষেত্রফল, মানে কি এটা, নিম্নজিত অংশের ক্ষেত্রফল বৃদ্ধি হলে, মানে যে অংশটা আছে না, যদি বড় ক্ষেত্রফলটা অনেক বেশি হয় না, তাহলে এটা রোধটা হ্রাস পাবে। মানে ওটা ছোট ব্যাটারি আছে এটুকু,
এর রোধ বেশি হবে কম্পেয়ার টু যার খুব বড় সারফেস হবে চৌড়াই। হলো আরেকটা আছে 3 নম্বর, দুটা নাই 3টা আছে, সরি ভুল করে বললাম আমি। পরিবেশ সৌরভ্রতে কারত্ব প্রকৃতি, সক্রিয় তৈরির তাপমাত্রা পরিবেশী ইত্যাদি এগুলাই। তারপরে পড়তে পারে তড়িৎচালক বল ও ভৌতিক সম্পর্ক। এই সম্পর্কটা হচ্ছে এইভাবে যে E is equal to I R প্লাস বড় হাতের আর এস নট আর। এটা সম্পর্কে ইম্পর্টেন্ট, এটা পড়ে এটা লাগবে পরীক্ষার সময়। এখন এটাকে বুঝতে করতে অনেকক্ষণ লাগবে। এখানে যে আয় আছে না, এটাকে পরে এইভাবে যে বর্তনী তড়িৎচালক বল, তড়িৎচালক বলটা আছে না, সে তড়িৎচালক বল আর রোধ, যে মোট রোধ আছে না, ওই রোধ এই থেকে সম্পর্ক আছে ই ভাগ আর প্লাস আর। এই থেকে আমরা এই সম্পর্কটা পাইছিলাম, এখান থেকে আমরা আয় পাইছিলাম। হলো এখন নেক্সট জিনিস জানতে পারছি হচ্ছে কি, এই যে বর্তনীতে যে সম্পর্কটা লিখছি না, ই ইজ ইকুয়াল টু আই আর প্লাস আর। এই সমীকরণে আই আর মানে যেটা মুড়ি আই আর, এই আই আর কোষের প্রান্তীয় প্রভেদ, আর যে এখানের মধ্যে যে আর দিয়ে একটা কি বলছি মোটামোটা যাই হোক, আই আর হচ্ছে যাই কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ। হলো এতটা জানা ছিল, আর বিশেষ কিছু নাই। হ্যাঁ, এবং যে স্মল আই আর ছিল ওখানকার, স্মল আই আর ওটা হচ্ছে ভি, মানে তড়িৎ কোষের অভ্যন্তরীণ ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারের একক আধানে নিয়ে যে তড়িৎ কার্য হয়, মানে নেগেটিভ থেকে পজিটিভে যেতে যতটা এনার্জি লাগে। জানবো হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তার রোধ কিভাবে তার ক্ষেত্রফল প্রস্তুতের উপরে নির্ভরশীল। দেখো, যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বেশি হয় না, তাহলে তার যে রোধ আছে না, ওই দৈর্ঘ্যের সমানুপাতিক। যত দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত, অর্থাৎ যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে তার সাথে রোধও বাড়বে, এবং প্রস্থের সাথেও ব্যস্তানুপাতিক সম্পর্ক। মনে করো একটা হচ্ছে প্রস্থের সাথে এইভাবে, মানে চলে এতটা আছে, এর রোধ বেশি হবে কম্পেয়ার টু যার প্রস্থ বেশি এতটা। এটা দেখো, এটা 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 দেখো না। হলো এগুলো অবশ্যই বুঝলাম। এখন একটা জিনিস জানা, সেটা হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্ক হচ্ছে এমন জিনিস, আমি যে বলছিলাম না আর সমানুপাতিক এল, মানে দৈর্ঘ্য, এটা হচ্ছে রোধ। এখান থেকে সমীকরণ পাবো যে আর আর সমানুপাতিক 1/a। এখান থেকে সমীকরণ পাই আমরা আর সমানুপাতিক এল বাই এ। এখান এই সমীকরণটা পাই না, অর্থাৎ রোধ দৈর্ঘ্য সমানুপাতিক, কিন্তু প্রস্থ পেছনানুপাতিক। এই সম্পর্কে এই সম্পর্ক থেকে আমরা একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো, যেটাকে রো বলা হয়, এল এ। এই যে রো আছে না, এই রোটাকে বলা হয় রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। এর মান পরিবাহীর উপাদান আর উষ্ণতা উপর নির্ভরশীল। উপাদান আর পরিবাহীর উষ্ণতার উপরে রো এর মানটা বা রোধাঙ্কের মান নির্ভরশীল। হলো এখানে সংজ্ঞাটা পড়তে পারো। আবার যে রোধ পরিবাহিত ছিল না, সে পরিবাহিতাঙ্গ আছে। রোধাঙ্ক একক হচ্ছে যাই স্টেট ওহম সেমি, স্টেট ওহম সেমি, এটা সিজিএস। এসআই হচ্ছে 1 ওহম সেমি। এইভাবে আলাদা নাম আছে। রোধাঙ্কের মাত্রাও আছে, মাত্রাটা অনেক ইম্পর্টেন্ট। এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 3 আই মাইনাস 2। হলো এবং রোধাঙ্কের যে আছে না, এসে একক আমি এটা ভুল করে বলছিলাম, এটা হচ্ছে ওহম মিটার। ওহম মিটার, ওহম মিটার।
এসে একক ওহম মিটার, সিরিজ একক, এক ওহম সিম বা স্টেট ওহম সেমি। এখন পরিবাহিতাঙ্ক, গ্রহাঙ্কের অন্যান্য অন্যান্য বলতে ওটাকে এই যে রচনা উল্লেখ রেখে অন্যান্য পৃথিবী অন্যান্য মানে 1/, পৃথিবী, সেটা হচ্ছে অন্যান্য। এর অন্যান্য হচ্ছে পরিবাহিতাঙ্ক, এটা দেখা হয় সিগমা চিহ্ন দিয়ে, এটাকে বলে সিগমা চিহ্ন। এই সিগমা চিহ্ন হচ্ছে এইভাবে রাজা সমীকরণ। এখন এর এককগুলো কি? পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো মিটার বা মো মিটার ইনভার্স, মো বাই মিটার বা সিমেন্স মিটার বাই মিটার। হলো, স্যার বুঝে গেলাম। সেটা হচ্ছে সমীকরণগুলো রো, এটা হচ্ছে কে উষ্ণতা, এটা হচ্ছে যে গ্রাফটা এইভাবে হবে। আর এইভাবে এই ধরনের হচ্ছে গ্রাফ, এটা গ্রাফটা মনে রাখতে হবে। এখন বড় হচ্ছে তুল্য রোধ। ধরে নাও একটা তড়িৎ বর্তনী আছে বা একটা তড়িৎ প্রবাহ আছে, এই বর্তনীতে দুই বিন্দু, এটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু বি। এই বিন্দু, এটা তো লাগছে না, এটা এই বিন্দুর যুক্ত একাধিক রোধের একটা সময় আছে, একটা রোধ এই একটা রোধ, এই রোধের সময় পরিবর্তনে এমন একটা রোধ ব্যবহার করা হয়, মানে একটা রোধ এটা আছে, মানে একটা এ, এই দুই, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা, এই ছটা, এই করতে করতে অনেক গন্ডগোল হয়ে যাবে, মানে ক্যালকুলেশন করার জন্য। তার জন্য ওই সব রোধগুলোকে মিক্স করে একটা আলাদাভাবে রোধ সৃষ্টি করা হয় এই সময়, তার নাম হচ্ছে তুল্য রোধ। তুল্য রোধ। তুল্য রোধ। এখন তুল্য রোধ দুই ধরনের হয়, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় মানে কেমন বলছি, ধরুন এই সমান আছে, এ, এই বি, এই সি, এই ডি, এখানে R1 রোধ, R2, R3 সবগুলোকে মিক্স করো, হয়ে যাবে তুল্য রোধ। একটা সমীকরণ আছে, সমীকরণ হচ্ছে এইভাবে যে আর মানে তুল্য রোধ সমান R1 প্লাস R2 প্লাস R3। হলো, এখান থেকে এটা আছে, এখান থেকে জিনিস জানার মতো আছে যে যে শ্রেণী সমবায় তুল্য রোধ সমবায়টি বৃহত্তম রোধে ব্যাখ্যা করব, মানে যে আর আছে না, কেটা যেন R1 হয়, এই সমীকরণ ছিল না R is equal to R1 প্লাস R2 প্লাস R3, এটা এর সমীকরণ। এর যে মানটা আছে না, এর থেকে এটা বেশি হবে। হলো, এটা হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। এবং এখন যদি কথা বলি আমরা সমান্তরাল সমবায়, সেক্ষেত্রে কি হবে তুল্য রোধ? চূড়া দেখতে হবে, কারণ এটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু বি, এটা এইভাবে হতে পারে, এইভাবে, আবার এইভাবে। সেক্ষেত্রে না এখানে R1 রোধ, R2 রোধ, R3 রোধ, এই ক্ষেত্রে আবার আলাদা রকম সমীকরণ হবে। এই ক্ষেত্রে মোট রোধ তুল্য রোধ হবে এইভাবে যে ক্যাপিটাল R1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবেই হবে এটা সমীকরণটা হবে। এবং এর প্রমাণগুলো পরীক্ষায় আসতে পারে এবং এর থেকে বিভিন্ন অঙ্ক আসতে পারে। এই ক্ষেত্রে না এইভাবে হবে আর লেস দেন R3, মানে R1/R1 is equal to 1/R2 না রোটেট করে সেভাবে এটা সমীকরণটা। সেখানে যে R3 মানটা আছে না, সেটা R1 এর মানের বেশি হবে। ইন্টারেস্টিং না? এইভাবেই দি এন্ড শেষ হলো আমাদের ফাইনালি দি এন্ড। তো আমাকে বলবা কেমন করে ভিডিওটা এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবা। থ্যাংক ইউ দেখার জন্য।